আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা একটি নতুন নাটক নিয়ে এসেছি। নাটকের নাম হোয়েন দ্য স্টার্স গসিপ। নাটকে দেখানো হয়েছে ডক্টর রিয়ন, যে আসলে একজন গাইনোকোলজিস্ট। সে তার প্রফেশনাল অ্যাফেয়ার ঠিকমতো করতে গিয়ে ঝামেলায় পড়ে দেশের সবচাইতে বড়লোক ব্যবসায়ী এমজে গ্রুপের মালিকের ছেলে মেয়ের সাথে, আর তার মেয়ে ভালোবেসে ফেলে ডক্টর রিয়নকে। এরপরে ডক্টর রিয়নের এই সম্পর্ক মেনে নিতে চায় না এমজে গ্রুপের প্রধান। তারপর আমরা দেখি রিয়নকে অনেক টাকা খরচ করে পাঠিয়ে দেওয়া হয় অ্যাস্ট্রোনট হিসেবে, অর্থাৎ ভিজিটর হিসেবে স্পেস স্টেশনে। আর সেখানে গিয়ে প্রথমে সে অনেক ঝামেলায় পড়ে, কিন্তু পরবর্তীতে দেখানো হয় যে তাকে আসলে একটি গোপন মিশনে পাঠানো হয়েছে। আর সেই মিশন আর কিছুই নয়, কিভাবে আসলে স্পেসে নতুনভাবে মানুষের ব্রিডিং করা যায়। আর সেই ডিম্বাণুটি সেই নিয়ে যায় ফ্রোজেন হিসেবে। আর তারপর থেকে নানা ঝামেলায় জড়াতে থাকে। ডক্টর হিসেবেও সে সেখানে বিভিন্ন দায়িত্ব পালন করে। আর এভাবেই এই নাটকের কাহিনী আগাতে থাকে। যারা আমার মতো লিমিনহোকে পছন্দ করেন তারা এই নাটকটি দেখতে থাকুন। 16 পর্বের এই নাটক চলবে আমাদের কে ড্রামা এক্সপ্লেইনার চ্যানেলটিকে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন শুরু করি। 5 নম্বর এপিসোডের শুরুতেই দেখানো হয় রিয়ং ঘুমিয়ে আছে আর তার ফ্রেন্ড তাকে ফোন করেছে। সে ঘুম থেকে উঠে অনেক কষ্টে ফোনটি অন করে কথা বলতে থাকলে হঠাৎ করে তার গত রাত্রের কথা মনে পড়ে, যে কী কথা হয়েছিল তার কমান্ডারের সাথে। এরপরে সে কমান্ডারকে যখন প্রপোজ করেছিল, কমান্ডার তাকে ডিরেক্টলি না বলেছে। কমান্ডার বলেছে যে তারও পার্টনার আছে আর ডক্টর রিয়ংয়েরও পার্টনার আছে, সুতরাং এইখানে সে মাত্র 8 দিনের জন্য এসেছে আর এটা তার একটা মোহ, এটা তার ভালোবাসা হতে পারে না। কিন্তু রিয়ং তাকে জানায় যে না, সে তাকে পছন্দ করে। তখন সে রিয়ংকে মোটামুটি গলা ধাক্কা দিয়ে তার রুম থেকে বের করে দেয়। ওদিকে শান্তি সেই অ্যালকোহলের বোতলটি লুকানো নিয়ে ব্যস্ত, কারণ যেহেতু রিয়ংকে খাওয়ানো হয়েছে সুতরাং কমান্ডার জানতে পারে। আর কমান্ডার তখন দরজা খুলে আস্তে আস্তে দেখছিল যে রিয়ং চলে গেছে কিনা। সেই মুহূর্তে রিয়ং তার দরজার পাশেই দাঁড়িয়েছিল, বলে দেখো তুমি আমাকে নিয়ে চিন্তা করছো, তার মানে তুমিও আমার কথাই ভাবছো। কিন্তু সে অস্বীকার করলে, জোর করলে আবারও সেই রিয়ং রুমে প্রবেশ করতে চায়। আর বাধা দিতে থাকে তখন কমান্ডার। আর কমান্ডার বলে যে তুমি ভুলে যাও, তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, আর আমি তোমাকে মোটেও পছন্দ করি না। তখন সে বলে আমি কি দেখতে এতই খারাপ? তখন সে জানায় হ্যাঁ, তোমার চেহারাটাই আমার ভালো লাগে না। এতে করে ডক্টর রিয়ং খুবই মন খারাপ করে যে কমান্ডার তার চেহারাটাও পছন্দ করছে না। কমান্ডার তাকে বলে তুমি আর এখানে আছোই মাত্র 3 দিন, সুতরাং এনজয় করো এবং মহাকাশটা দেখে নাও, কারণ তুমি আসতে পারবে না। রিয়ং তাকে আর একটু কিছু বোঝাতেই যাবে, কিন্তু কমান্ডার তাকে একেবারে এবার ধাক্কা দিয়ে দরজা থেকে দূরে ফেলে দেয়। কমান্ডার বলে আমার সঙ্গে পৃথিবীতে ফেরত গিয়েও কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। এখান থেকে ফেরত যাওয়ার পরে তোমার পথে তুমি, আমার পথে আমি, তোমাকে আমি চিনি না। এরপরে রিয়ং সেখান থেকে শান্তির কাছে চলে যায়। শান্তি তখন ঘুমাচ্ছিল। শান্তি রুম থেকে বের হয়ে বলে কি হয়েছে। তখন রিয়ং জানায় যে সে খুবই দুঃখিত, কারণ সে কমান্ডারকে বলে দিয়েছে যে সে অ্যালকোহল খেয়েছে। তখন অ্যালকোহল অন্য জায়গায় লুকাতে বললে শান্তি বললে হয়ে গেছে। বই খুলে সে সত্যিই তাকে সেখানে নাই। তারপরে সে তাকে একটি লকার খুলে দেখায়, সেখানে অ্যালকোহলের বোতলটি উড়ে বেড়াচ্ছে। দেখে তো সে খুবই খুশি হয়। সে বলে এইটা তো একটা মেশিন যেখানে তোমরা গবেষণার কাজ করো এবং গবেষণালব্ধ জিনিসগুলো লেখো, এখানে রেখেছো? বলে হ্যাঁ, কমান্ডার তাহলে দেখতে পাবে না। এদিকে ডক্টর লি তখনও গবেষণা করছিল এবং সেখানে তাকে আর্থ থেকে ডক্টর বলে এখন মনে হয় তোমার ঘুমাতে যাওয়া উচিত, কারণ সবাই ঘুমাতে গিয়েছে। কিন্তু লি তখন ব্রিফ করতে থাকে যে তার গবেষণাতে সে কী পাচ্ছে। এরপরে দেখানো হয় যে মিনা তার যমজ বোনের সঙ্গে কথা বলছে এবং সেখানে তার যমজ বোন তাকে সেই টিকিটটি লুকায় রাখতে বললে মিনা তখন তাকে বাধা দিতে থাকে আর বলে যে ওই টিকিট টাকার আমি জানতে পেরেছি আর ডক্টর রিংও জানে, আর সে যদি বলে দেয়। এই সময় তখন সেখানে ডক্টর লি উপস্থিত হয় এবং মিনা ও তার বোনের কথাবার্তা থেকে সে বুঝতে পারে যে সে সেই $500 বিলিয়ন লটারিটি জিতেছে। মিনা তখন টিকিটটি দেখে বারবার বলছিল স্ট্যান্ড বাই মি লেখা এই টিকিটের সেম লেখাটি আমি ডক্টর ক্যাংয়ের রুমেও দেখেছি, সুতরাং এটা তারই। মিনা এই সময় রাগ করে তার বোনের উপরে ফোন রেখে দেয় আর ডক্টর লি সব কিছু শুনে। কল্পনায় লাখ লাখ টাকা এসে তার গায়ের উপরে পড়ে। এরপরে ডক্টর ক্যাংকে দেখানো হয় ডক্টর ক্যাং যখন সেখানে কাজ করছিল মিনা চলে আসে তাকে সেই টিকিটটি দেওয়ার জন্য। দেখে যে ডক্টর ক্যাং একটি লকার খুলে সেখানে কি যেন নিচ্ছে। সে সেদিকে দৃষ্টি না দিয়ে বলে যে আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু সেই সময় লি সেখানে আসে, কারণ লি চায় না যে সেই ডক্টর ক্যাংকে সব কিছু খুলে বলুক।
আর লি আসাতে মিনা তখন আর কিছু বলতে পারে না। এদিকে মিনার কাছে থাকা হ্যান্ড গ্লাভস দেখে খুবই রেগে যায় ডক্টর ক্যাং, এবং ডক্টর ক্যাং তাকে দু কথা শুনিয়ে দেয়। আর মিনা তো তখন খুবই রেগে যায়, ভাবে এত অহংকারী ধনী বলে আর তাকে আমি আর এই টাকার কথা বলবোই না। তারপর ডক্টর ক্যাং সেখান থেকে চলে যেতে চাইলে তখন মিনা চিৎকার করতে থাকে রেগে মেগে, বলে যে আমি এটা রেখেছি তো কী হয়েছে, এত নিয়ম পালন করার কি আছে। আর ডক্টর ক্যাংয়ের সঙ্গে তার মোটামুটি ঝগড়াই লেগে যায়, কিসের আর টিকিটের কথা সে বলবে। আর এই সব কিছুই তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর লি দেখতে থাকে। কোনো রকম আর টিকিটের কথা না বলে সেখান থেকে মিনা চলে গেলে অবাক হয় ডক্টর ক্যাং। এদিকে আর্থে দেখানো হচ্ছে চিফকে। চিফ তখন চিন্তা করতে থাকে তার ভ্রমণের কথা, একটি ঘড়ির দিকে তাকিয়ে। তিনি যখন গিয়েছিলেন কমান্ডার হিসেবে তখন তার সাথে ছিল ইভ আর ইভের লাভার, কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ইভের লাভার চিফেরও লাভার ছিল। ইভ তখন প্রথম জার্নি করছিল, ইভ বুঝেনি কোন সিটে তাকে বসতে হবে। পরে কমান্ডার তাকে সব কিছু শিখিয়েছে। এরপর কমান্ডারের কাছ থেকে সেই ঘড়িটি চায় তারই ক্লাসমেট অর্থাৎ ইভের লাভার, আর সে আসলে তারই ক্লাসমেট এবং তারও লাভার ছিল। ঘড়িটি দেখে সে রেখে দিয়ে বের হয়, আর তখনই তার লাভারের সঙ্গেই তার দেখা হয়, এবং সে যখন গাড়িতে উঠতে যাবে তখন দেখে যে সেও এসে তার গাড়িতে বসে। আর সে তখন জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তুমি হঠাৎ গাড়িতে? তারপর সে খুব মন খারাপ করে সরি বলে, কারণ ইভের ওই ঘটনার সময় সে খুব রাগ করেছিল এই সিনিয়র বিজ্ঞানীর উপরে। গোইয়নকে দেখানো হয় সে ফোন করে রিয়ংকে, বলে সে রিয়ংকে খুবই মিস করছে, কিন্তু রিয়ং খুবই মন খারাপ করে বলে যে তুমি আমার কথা ভুলে যাও, আর আমার সম্পর্ক আর আগাতে পারবো না, আর আমি তোমার যোগ্যও না, তুমি অন্য পৃথিবীর আর আমি আর এক পৃথিবীর। এই পৃথিবীতে আমি অনেক খুঁজেও তোমাকে কোথাও পাচ্ছি না, সুতরাং আমার মনে হয় তোমার আমার সম্পর্কটা ভেঙে দেওয়াই ভালো, আর এনগেজমেন্টটাও। গোইয়নের অনেক মন খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখি রোয়ংয়ের মা চলে গেছে তার আন্টি কাজিনকে নিয়ে একজন ফরচুন টেলারের কাছে। তাকে খাবার দাবার দিয়ে জিজ্ঞেস করে তার ছেলের বইয়ের ছবি দেখালে ছেলের দেখে বলে কোনো টাকা পয়সা নেই, কিন্তু ছেলের বইয়ের ছবি দেখালে বলে হ্যাঁ এই মেয়ের তো অনেক টাকা, টাকাই টাকা, সে আগে পিছে শুধু টাকা নিয়ে ঘুরবে, আর এর সাথে যারা থাকবে তাদের অনেক টাকা হবে। কথা শুনে তো তার মা এবং আন্টিরা অনেক খুশি হয়ে যায়। গোইয়ন যখন অফিসে যাচ্ছিল লিফটের সামনে দাঁড়ানো অবস্থায় সে তার মন খুব খারাপ। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করলে সে কিছুই বলে না। হঠাৎ লিফটে তার বাবা চলে আসে, সে লিফটে উঠতে চায় না, কিন্তু তার বাবা তাকে হুকুম করলে অ্যাসিস্ট্যান্টরা সরে যায়। তখন লিফটে সে আর তার বাবা তখন তাকে বোঝায় ডক্টর রিয়ং তার উপযুক্ত নয়, আর সে এখানে যত ভালো ডক্টরই হোক তাদের জন্য যে উপকার করছে সে হচ্ছে ডক্টর ক্যাং। ডক্টর ক্যাং সব দিক দিয়েই তার যোগ্য, আর ডক্টর রিয়ং তাকে ভালোই বাসে না। এ কথা শুনে সে তখন বাবার সামনে সেখানে ওই হাঁটু গেড়ে বসে পড়ে, আর কোনো কথাই বলে না। তখন তার বাবাও বলে যে শোনো, জেদ করো না, তোমার জন্য আমি ভালো জিনিসটাই দেখেছি, আর এই বংশের এবং আমার কোম্পানির উত্তরাধিকারী এখন তুমি, এবং তোমার যে স্বামী হবে সেই। ডক্টর রিয়ংকে আমি মোটেই উপযুক্ত মনে করি না, তো আমি মনে করি আমার জন্য ক্যাংই আমার উপযুক্ত জামাই। এরপরে তার ভাবি ডক্টর বেকে দেখানো হয়। ডক্টর বের সঙ্গে তখন রিয়ংয়ের ফ্রেন্ডের দেখা হলে ডক্টর বে জিজ্ঞেস করলে রিয়ং সম্পর্কে, সে জানায় আপনার ডিম্বাণু সে চুরি করে নিয়েছে, চলুন আমরা ওইদিকে যেয়ে কথা বলি। শুনে সে খুবই খুশি হয়, বলে সে তার নিজের জীবন বাজি রেখে এই কাজটি করেছে, এতে তার জীবন চলে যেতেও পারত, কিন্তু রিয়ং বলে কথা, এখন আশা করছে সে সফল হবে, সেটাকে নিষিদ্ধও করতে পারবে। এই সময় অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয় যে আপনাকে আপনার শ্বশুর ডাকছে। সে হাজির হয় শ্বশুরের কাছে, সেই অফিসের সবাই দাঁড়ানো আছে। সেখানে দেখানো হয় কিভাবে ডক্টর ক্যাং সাকসেসফুলি 7টি ডিম্বাণুর এমব্রায়োকে সফলভাবে নিষিক্ত করতে সম্পন্ন হয়েছে। এখন সেটি ফ্রোজেন করে নিয়ে আসা হবে। তখন সেখানে চেয়ারম্যান চই তার ছেলের বউকে বলে এখন তুমি রেডি হও, হেলদি থাকো, যেভাবেই হোক যে কোনো 3টি হেলদি ডিম্বাণুকে তার গর্ভাশয়ে দেওয়া হবে, এরকম কথা বলে ডাক্তার। আর দেখানো হয় যে সবগুলোই জীবিত আছে এবং সাকসেসফুলি কমপ্লিট। এখন খুব খুশি হয় সেখানে সে সেটি দেখেও। গোয়েন এগুলো মেনে নিতে পারে না, কষ্ট পায়। এদিকে আবারও ডক্টর রিয়ংকে স্পেসে দেখানো হয়, সে যখন পানি খাচ্ছিল তখন সেখানে মিনা এসে হাজির হয়, বলে যদি আমার এই 500 বিলিয়ন টাকার কথা না বলো ক্যাংকে, তাহলে তোমার জন্য কি কাজ করতে হবে। ডক্টর রিয়ং বলে অবশ্যই কাউকে খুন করে ফেলে দিতে হবে না, নিশ্চয়ই আমি ডক্টর হিসেবে কাউকে মেরে ফেলতে বলবো না, কোনো জীবন বাঁচাতেই বলবো তোমাকে, আর এই কাজে শুধু সাহায্য করলেই হবে। মিনা তখন অ্যাগ্রি করে। এদিকে শান্তিকে দেখানো হয় তার কাছে ডক্টর লি চলে আসে, এবং ডক্টর লি এদিক ওইদিক সব দিকে চেক করার পরে তাকে জানায় যে শোনো শান্তি, একটা বড় খবর আছে, এরকম যে লটারির টিকিটটা আমরা কিনেছিলাম তার মধ্যে একটি টিকিট অলরেডি 500 বিলিয়ন অর্থাৎ ফার্স্ট প্রাইজ জিতে গেছে। এরপরে তার কানে কানে বলে যে ওটা এখন মিনার কাছে আছে, কিন্তু ওটার মালিক হচ্ছে ডক্টর ক্যাং। এই কথা শুনে তো সে হা হয়ে যায়, এবং সেও দেখে টাকার বৃষ্টি পড়ছে, আর সে ক্যাংকে দেখতে পায় রাজার বেশের ক্যাং দাঁড়িয়ে আছে। তখন কমান্ডারকে দেখানো হয় কমান্ডার তার মাউসগুলার যত্ন নিচ্ছিল, আর আর্ট থেকেও মাউস পর্যবেক্ষণ করে বলা হচ্ছিল যে না, তাদের মধ্যে মিটিংয়ের কোনো রকম কোনো আভাসই পাওয়া যাচ্ছে না, এটা তাদের মিটিংয়ের লক্ষণই না।
কমান্ডার শুনে খুবই মন খারাপ করে, বলে এতদিন ধরে আমি তাদেরকে রেখেছি, তারা কেন ইন্টারেস্টেড হচ্ছে না, এখানে কি কোনো তাদের ফিজিক্যাল প্রবলেম হচ্ছে কিনা। এরপর অ্যালকোহলের বিষয়টি জানানোর জন্য সে চিফের কাছে কল করলে চিফ তখন শুয়েছিল এবং চিফের লাভারের সঙ্গে, আর পা লেগে কলটি রিসিভ হয়ে যায়। তখন তাদের দুই লাভারের কথা সব কিছুই ফোনে শুনতে পায় ইভ, আর ইভ বুঝতে পারে তারই লাভারের সঙ্গে তারই চিফ প্রেম করছে। এ বিষয়টি প্রথমত সে মানতেই পারে না, কিন্তু অনেকক্ষণ কলে থাকলে বুঝতে পারে যে তার সম্পর্কেই কথা বলছে যে তুমি নাকি ইভকে ভালোবাসতে, কিন্তু তার লাভার বলছে না, সে ইভকে ভালোবাসে না। এত কিছু শোনার পরে ইভ আর সহ্য করতে পারে না, আর বুঝতে পারে যে তারা সেখানে ইন্টিমেট হচ্ছে। তখন সে রাগ করে ফোনটি রেখে দেয়। রিয়ংকে দেখানো হয় সে ব্রাশ করতে করতে টয়লেটের দিকে চলে গেছে, আর সেই সময় চলে আসে সেখানে কমান্ডার এসে টয়লেট খুলে যখনই তাকে দেখে মোটামুটি মনটি খারাপই করে, কারণ এই মুহূর্তে সে তার লাভারের কাছ থেকে একটা বিট্রায়াল পেয়ে গেছে। আর তখন সে ছেলেদেরকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্টস করতে থাকে, আর রিয়ং সেটি সহ্য করতে পারে না। রিয়ং বলে যে শোনো, আমি তোমার জন্য যেটা ফিল করেছি সেটা প্রথম তোমার জন্যই করেছি, আর কারোর জন্যই নয়। কমান্ডার বলে এটা মনে হয় সব ছেলেরই একটি কমন ডায়লগ, তারা একটা লাভার রেখে আর একজনকে এরকম কথা বলতে পছন্দ করে, যেমন তুমি একটা বড়লোক পার্টনার রেখেও তুমি আমার পিছনে ঘুরছো। রিয়ং তখন রেগে যায়, বলে হ্যাঁ আমার পার্টনার থাকতে পারে, কিন্তু সেটা লাভ রিলেশন তো নাও হতে পারে। এর মধ্যে ইভের ফোনে চিফের ফোন আসে। সে প্রথমত সেখানে ফোনটি রিসিভ করে না, চলে যায় একটি জায়গায়। চিফ তখন তাকে বারবার ফোন করছিল দেখে সে তখন চিফের ফোন রিসিভ করে, জানায় গত রাত্রের অ্যালকোহল নিয়ে ঘটে যাওয়া সকল বিষয়গুলো। চিফ জানায় তন্ন তন্ন করে সব জায়গা খুঁজে বের করো, কারণ এটা ইল্লেগাল, যেভাবেই হোক তোমাকে বের করতে হবে। তখনও সেই সময় ওয়াশরুম থেকে তার লাভার, অর্থাৎ তাদের দুইজনারই লাভার, তাদের কথাগুলো শুনতেছিল। কিন্তু ইভ তাকে জানায় যে অ্যাজ এ কমান্ডার সে যেভাবেই হোক সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে হলেও বের করবে, আর তাকে কমান্ডার নির্দেশনা দেয় যে মূলত কোথায় এগুলো থাকতে পারে। এরপরে রিয়নকে দেখানো হয় সে আস্তে আস্তে উড়ে উড়ে সেই লকারটি খোলার জন্য যাচ্ছে পাসওয়ার্ড দিয়ে, আর সে সময় তাকে ডক্টর বে কল করে, বলে রিয়ন তুমি যদি ভালো থাকো তাহলে ভালো করে স্পেস স্টেশন ভ্রমণ করে চলে আসো, ডিম্বাণু নিয়ে আর কোনো রকম কোনো কাজ করার দরকার নেই, আমি পারমিশন আর দিচ্ছি না। বলেই সে কলটি রেখে দেয়। এরপর রিয়ন বারবার কল করলেও সে আর কলটি রিসিভ করে না। রিয়ন এতে খুবই মন খারাপ করে, কারণ তার পারমিশন ব্যতীত রিয়ন তো এই কাজ করতে পারবে না। রিয়ন অনেক আশাহত হয়ে যায়। এদিকে ডক্টর ক্যাংকে দেখানো হয় সে যে লকারে এমব্রায়োগুলো লুকিয়ে রেখেছিল সেই এমব্রায়োগুলোকে বের করে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে থাকে এবং সবগুলোই জীবিত আছে আর হেলদি আছে। দেখে সে খুবই খুশি হয়। এরপর সে ডিরেক্টলি চেয়ারম্যান চুইকে কল করে, আর চেয়ারম্যান চুইকে জানায় যে তার সফলতার কথা এবং এখন শুধুমাত্র ফ্রোজেন করে পাঠিয়ে দিয়ে তারপর তার গর্ভাশয় স্থাপন করতে পারলে সে নাতি নাতনিদেরকে দেখতে পারবে। কথা তখন চেয়ারম্যান সবাইকে উচ্চস্বরে জানিয়ে দেয় আর বলে যে পার্টি রাখো এবং মিটিং ডাকো, সেই মিটিংয়ে আমি আমার নাতিদের ছবি দেখতে চাই, এখনই তুমি ছবি পাঠাও। এদিকে ডক্টর রিয়ংকে দেখানো হয় ডক্টর রিয়ং তখন তার রুম থেকে শান্তির কাছে যেতে গিয়ে দেখে কমান্ডার খুঁজে বেড়াচ্ছে সকল ড্রেসের ভেতরেও অ্যালকোহলগুলো। তার খুঁজে বার করার দৃশ্য দেখে সে তো হাসতে থাকে। অবশেষে কমান্ডার পেয়ে যায় সেই অ্যালকোহলটি। এরপর অ্যালকোহলটি মুখে দিয়ে টেস্ট করে বুঝে হ্যাঁ এটি সেই অ্যালকোহল। এরপর সে রিয়নকে দেখায়, দেখো আমি পেয়ে গেছি বোতলটি। রিয়ন আর সেখানে কোনো কথা বলে না, বলে এখনও বলো এটা কার ছিল। কিন্তু রিয়ন বলে আমি জানি না এটা কার ছিল, তুমি কমান্ডার তুমি খুঁজে বের করো। কমান্ডার বলে সেটা তো আমি বের করবই। আর তখনই আমাদের ডক্টর ক্যাংকে দেখানো হয় সে তখন সেই 7টি এমব্রায়োর ছবি নিচ্ছিল এবং সেগুলোকে একটি ফাইল ফোল্ডার করে পাঠিয়ে দিচ্ছিল চেয়ারম্যান চুইয়ের কাছে। আর ওদিকে রিয়ন তখনও কমান্ডারকে পটানোর চেষ্টা করছে আর বলছে তোমার জন্য পৃথিবীতে আমি অপেক্ষা করব। আর কমান্ডার এসব উল্টাপাল্টা কথা শুনে তাকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। আর ডক্টর ক্যাং ফোনে জানাতে থাকে সবগুলো ছবি আমি আপলোড করে ফেলেছি, এখন আপনি দেখতে পারেন আপনার ফিউচার গ্র্যান্ড চিলড্রেনকে। আর সেই সময় সেখানে দরজা খুলে যায়, অর্থাৎ তার গবেষণাগারে। সে তখন তাড়াতাড়ি সেই অ্যামব্রিওর কেসটি সেখান থেকে লুকিয়ে তার লকারের মধ্যে ঢুকিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে দুজন অর্থাৎ রিয়ং আর কমান্ডার চলে আসে তার সেখানে। সে কম্পিউটারটি বন্ধ করতে ভুলে যায়। লকারটি বন্ধ হতেই যাচ্ছিল, কমান্ডার এসে লকারের দরজাটি স্টপ করে দেয় সেখানে, আর বলে এটা কি নিয়ে তুমি কাজ করছো। তখন ডক্টর ক্যাং বলে কেন, তুমি তো জানোই যে আমি কি নিয়ে কাজ করছি, সেই প্রজেক্টেরই একটা পার্ট। কমান্ডার বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এভাবে তাড়াহুড়ো করে সেটাকে লুকিয়ে রাখছো কেন। রিয়ং কম্পিউটারের দিকে তাকিয়ে দেখে সেখানে তখনও এমব্রায়োর ছবি এবং সেখানে জীবন্ত এমব্রায়ো। আর তখন সেইখানে দৃষ্টি চলে যায় কমান্ডারেও।
কমান্ডার বলে, ওমা এটা কিসের ছবি, এত বড় কেন? তুমি যে ফ্লাইজ নিয়ে কাজ করছো সেটা তো এত বড় হওয়ার কথা না, 2 মিলিমিটার, এটা তো কখনোই হবে না, এটা কি নিয়ে কাজ করছো তুমি? রিয়ন পুরো বিষয়টি বুঝতে পারে এবং ডক্টর রিয়ন তখন কমান্ডারকে সেখান থেকে সরানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, অন্য কথা ঘোরাতে থাকে। ডক্টর ক্যাং সেখানে কোনো জবাব দেয় না। এরকম একটা পরিস্থিতিতে রিয়ং তখন যেয়ে কমান্ডারের হাত ধরে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, এটা সম্ভবত নিশ্চয়ই তার কোনো গবেষণা। সে তখন রিয়ংকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, না, আমাকে বুঝতে হবে যে সে এটা কি নিয়ে কাজ করছে। ক্যাংকে কমান্ডার বলে, অ্যাজ এ কমান্ডার আমার এটা জানার অধিকার আছে, তুমি এখনই এক্সপ্লেন করো। কিন্তু ক্যাং তার দিকে এমন ক্রূর দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন কমান্ডারের আরও সন্দেহ হয় ডক্টর ক্যাংয়ের উপর। আর এইখানেই নাটকের 5ম পর্বটি শেষ করে ফেলা হয়। এপিসোড 6-এর শুরুতেই দেখানো হয় অফিসে চেয়ারম্যান চই সবাইকে নিয়ে সেই অ্যাম্ব্রিওর ছবিগুলো দেখছে এবং সেখানে ডক্টর পরিচালনা করছে কোন অ্যাম্ব্রিওগুলো সুস্থ এবং সবাই দেখে সেটাকে করতালি দেয়। এতে করে খুবই খুশি হয় ডক্টর পেয়ে যে অবশেষে সে বাচ্চা পাবে। আর সে শ্বশুরকে অনেক ধন্যবাদ দেয়। তার শ্বশুর বলে, আমি সব কিছুই চিন্তা করে সব কাজ করি। আর মেয়ের দিকে তাকাই, এদিকে তারা আনন্দ উল্লাস করছিল সেই অ্যাম্ব্রয়গুলো নিয়ে, আর ওইদিকে ডক্টর ক্যাংয়ের তো অবস্থা খারাপ। সবাই মিলে দেখতেছিল এবং বুঝতে পারে যে এটি মানুষের ডিম্বাণু নিয়ে গবেষণা করছে ডক্টর ক্যাং, কোনো ফ্লাইজ নিয়ে নয়। সবাই মিলে এটি নিয়ে নিশ্চিত হয়ে যাওয়ার পরে ডক্টর ক্যাংকে জিজ্ঞেস করা হয় যে এই ডিম্বাণু আর স্পার্মটা সে কোথা থেকে পেয়েছে। প্রথমত ডক্টর ক্যাং বলতে চায় না, তখন লি গিয়ে তাকে মারতে থাকে আর সে তখন বাধ্য হয় মুখ খুলতে। আর প্রথমেই তাকে সেই লকারটি খুলে দিতে হয় এবং এইবার সে বলতে থাকে যে এই ডিম্বাণুটি সে আসলে কালেক্ট করেছে নর্মাল ডিম্বাণু যারা দান করে তাদের কাছ থেকে, ফ্রোজেন হিসেবে এসেছে। আর স্পার্মটা সে নিয়েছিল শান্তি, যেগুলো তার নিজের স্পার্ম ফ্রোজেন করে রেখেছে। এরপরে সেই চাকতিটি নিয়ে এসে তারা পরীক্ষা করতে থাকে। মিনা দেখতে থাকে এবং মিনা বুঝতে পারে যে এগুলো মানুষেরই এমব্রিও এবং তারা সবাই এটা নিয়ে অবাক হয়ে যায়, কারণ এই গবেষণাগারে মানুষের এমব্রিও নিয়ে কাজ করা একেবারে ইললিগাল আর এটি নিষেধ। পৃথিবীতে তখন ডক্টর বে তার ননদকে সরি বললেও তার ননদ তাদের দিকে ক্রূর দৃষ্টিতে তাকায়, কারণ তাদের জন্য তার আর ডক্টর রিয়ংয়ের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, স্পেশালি চেয়ারম্যান চুইয়ের জন্য আর তার ভাবির জন্য। এরপর আবারও স্পেসে দেখানো হয় কমান্ডার বলে, আমাকে এখনই এটা পৃথিবীতে জানাতে হবে। আর ডক্টর রিও সবার দিকে অবাক হয়ে তাকায়, তারা এটি নিয়ে কী করবে সে বুঝতে পারে না। আর ডক্টর ক্যাংয়ের দিকেও তাকায় যে ডক্টর ক্যাং এটাকে কীভাবে সামাল দিচ্ছে। ডক্টর ক্যাং যখন বলে যে এই স্পার্ম শান্তির থেকে নেওয়া, তখন শান্তি খুবই আবেগী হয়ে পড়ে। সে বলে যে তার মানে এই 7টি বাচ্চাই তার। সে অবাক হয়ে দেখতে থাকে যে 7টি বাচ্চাই সাকসেসফুলি হয়েছে, কারণ পৃথিবীতে তার বাচ্চা হচ্ছিল না, ওয়াইফের সাথে প্রবলেম। ডক্টর ক্যাং বলে, দেখো আমি সাকসেসফুলি এটিকে করেছি, সুতরাং এটি একটি সাকসেস। কিন্তু কমান্ডার বলে, যতই সাকসেস হোক এটা নিষেধ, স্পেস স্টেশন এটা করা যাবে না। আর শান্তিকে সরি বলা হয়, সে বলে, সরি শান্তি, আমরা এটাকে নষ্ট করে ফেলবো। কথা শুনে ডক্টর রিয়ন খুবই অবাক হয়ে যায় এবং চমকিয়ে ওঠে, কারণ এটা কারো শেষ ভরসা। আর কমান্ডার সেটি নিয়ে চলে যায় নষ্ট করে ফেলার জন্য। ডক্টর রিয়ং অবস্থা খারাপ দেখে সে তখন ক্যাংকে বলে, কিছু একটা করো। ক্যাং বলে, আমার আর কিছুই করার নেই। তখন ডক্টর রিয়ং উপায়ন্তর না দেখে সেই কমান্ডারের পিছু পিছু যাইতে থাকে। আর ক্যাং শান্তিকে সরি বলে। রিয়ং দেখে কমান্ডার চলে গিয়েছে সেটি নষ্ট করে ফেলার জন্য। সে তখন কমান্ডারকে বোঝানোর চেষ্টা করে যে এটি 7টি মানুষের জীবন, তুমি এভাবে জীবন নষ্ট করবে? একটি ফ্লাইজকে বাঁচানোর জন্য তুমি কত চেষ্টা করেছো, তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু কমান্ডার বলে, এটা কিছুতেই মানুষের জীবন না, এটা একটা এমব্রায়ো, হাত পা নিঃশ্বাস কোনো কিছুই নিতে পারে না। কিন্তু রিয়ং বলে, কিন্তু এটাই তো একটা গর্ভাশয়ে গিয়ে বাচ্চা হবে, আর তুমিও তো এ ধরনেরই রিসার্চ করছো, তুমি যদি ইঁদুরের জীবন বাঁচাতে এত অস্থির হও তাহলে মানুষের নয় কেন? কিন্তু কমান্ডার বলে, এটি ইললিগাল, আমরা হিউম্যানের কোনো কিছু নিয়ে গবেষণা করতে পারবো না মহাকাশে। তারপরে সে রিয়ংয়ের কোনো অনুরোধ, কোনো কথা না শুনে সেটাকে দিয়ে দেয় সেই মেশিনের মধ্যে, আর মেশিনটি চালু করে নষ্ট করে ফেলে একেবারেই। আর রিয়ং তো মনে হয় কেঁদেই ফেলবে এই দৃশ্য দেখে। তারপর নষ্ট হয়ে সেটা একটা পেজের মতো হয়ে বের হয়ে আসলে সে সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। তখন রিয়ং অনেকক্ষণ সেখানে এত কিছু দেখে বলে, তুমি একজন মার্ডারার। শুনে তো খুবই অবাক হয়ে যায় সে। পৃথিবীতে এমব্রায়োগুলোর ছবি নিয়ে খুবই আনন্দ করতে থাকে চেয়ারম্যান, আর কাঁদতে থাকে। তার মেয়ে সেটি বসে বসে দেখতে থাকে। আর ডক্টর রিয়ন তখন কমান্ডারকে অনেক অপমান করতে থাকে, বলে, তোমার মতো একটি মেয়েকে যে আমি পছন্দ করেছিলাম সেটি ভাবতেই আমার খারাপ লাগছে, আর আমি তোমাকে ঘৃণা করি। কমান্ডার বলে, আমি তো এটাই চাই, তোমার মনে আমার জন্য কোনো জায়গা না থাকুক। তখন ডক্টর বলে, নেই তো আর, এই কাজ যে করলে, আমি তোমার প্রতি তো দুর্বল হয়েছিলাম, তুমি ফ্লাইসকে এত পছন্দ করো তাই, আর তুমি সেখানে মানুষের 7টা বাচ্চাকে মেরে ফেললে। তারপরে তার কথা অগ্রাহ্য করে সে কল দেয় পৃথিবীতে। চিফ কল রিসিভ করলে সে সব ঘটনা খুলে বলে। তখন তাকে জানানো হয় যে এক্ষুনি ডক্টর ক্যাংকে
বরখাস্ত করা হলো এবং আজ থেকে সে আর অ্যাস্ট্রোনট নয়। পৃথিবীতে আসার পরে আমরা তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। আর কমান্ডার, তুমি নিজেকে রেসপন্সিবল করো না, আজ থেকে তুমি দায়িত্বে থাকবে কমান্ডার হিসেবে। আর চিফ যখন এই ঘোষণাগুলো দিচ্ছিল তখন সেই স্পেস স্টেশনের সবাই সেটি শুনছিল, আর সেখানে ক্যাংও শুনছিল যে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এতেই শেষ নয়, ডক্টর রিয়ন মাথায় হাত দিয়ে বসে পড়ে, কিন্তু সে খেয়াল করে যে সেখানে কমান্ডার চলে এসেছে এবং সেইখানকার গবেষণা করার জন্য যত অণুবীক্ষণ যন্ত্র থেকে শুরু করে যা দিয়ে ক্যাং গবেষণা করছিল সেগুলোর সব কিছু সে নিয়ে যেয়ে এবং বলে আজ থেকে এটিকে সরিয়ে ফেললাম, কারণ দেখা যাচ্ছে তার মতো আরও কিছু স্টুপিড এটা নিয়ে গবেষণা করতে পারে। এখন যা কিছু হবে সব সিসিটিভি ক্যামেরার আন্ডারে হবে এবং সবাই পৃথিবী থেকে সেটি দেখতে পাবে। এই বলে সে সেটিকে নিয়ে যেতে চায়, কিন্তু প্রথমে ডক্টর রিয়ন বাধা দিতে থাকে, বলে তাহলে আমি কি করব, আমার যদি লাগে। বলে তুমি কিসে রিসার্চ করবে। এই সময় তার ফোনে অনেক ফোন আসে, কিন্তু কমান্ডার সেই ফোন রিসিভ করে না। কমান্ডার রিসিভ করছে না, সেটি পৃথিবী থেকে দেখতেই পাচ্ছে তার লাভার, কিন্তু সে ভাবে যে কেন ইভ কম ফোন রিসিভ করছে না। কিন্তু ইভ সেদিকে গুরুত্ব না দিয়ে ডক্টর রিয়ংয়ের সঙ্গে ডিল করতে থাকে, বলে তুমি ঘুরতে এসেছো, এই 2 দিন ঘুরে বেড়াবে। পৃথিবী থেকে কমান্ডারের লাভার এগুলো চুপচাপ দেখছিল। এরপরে দেখানো হয় ক্যাং ফোন করেছে তার হবু শ্বশুরকে। সেখানে চেয়ারম্যান তখনও আনন্দ করছিল কিন্তু এবং পার্টি করছিল ছেলের বউ আর তার মেয়ের সঙ্গে। সেখানে ছেলের বউকে বলছে অ্যালকোহল খাও, দীর্ঘদিন তো তুমি অ্যালকোহল খেতে পারবে না। আর মেয়ে কোনো কিছু খাচ্ছে না দেখে বলছে এত বড় খুশির সম্বাদেও তুমি খুশি নও, তার মানে কি তুমি তোমার ভাবিকে কংগ্রেচুলেটও করবে না। তখন সে তার ভাবিকে কংগ্রেচুলেশন জানায় এই প্রথমবারের মতো। আর তার বাবা তখন বলে এখনও সময় আছে, ক্যাংকে বিয়ে করো। এরপরে খবর আসে যে ক্যাং তাকে কল করেছে, তখন তিনি ভিডিও অন করতে বলেন। ক্যাং তখন ভিডিও কলে তার চেহারা যখন দেখায় তখন সবাই অবাক হয়ে যায়, বলে কি হয়েছে। সে বলে যে সব কিছু শেষ হয়ে গেছে। শুনে তো চেয়ারম্যান খুবই অবাক হয়ে যায়, বলে 7টি এমব্রয়ি ধ্বংস করে ফেলেছে। আর এতে তখন গোয়েন রিয়নকে নিয়ে চিন্তিত হয়ে যায়, কিন্তু ক্যাং জানায় যে সে বলেছে এমব্রিও ডক্টর বের নয়, সে পেয়েছে এটি পৃথিবী থেকে যে কোনো কারো, আর শান্তির এটি ছিল স্পার্ম। এতে করে চেয়ারম্যান অনেক রেগে যায়, বলে কে এটি করেছে। কমান্ডার আর রাগ থেকে তিনি তো সেখানেই পড়ে যান। ক্যাং জানায় জানা মতে 3টি ডিম্বাণু শুধু ডক্টর রিয়ংয়ের কাছেই আছে। তারপরে কল কেটে দেয় চেয়ারম্যানের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে। চেয়ারম্যানকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, সেখানে চেয়ারম্যানের অবস্থা অনেক খারাপ। আর এদিকে তখন অনেক বৃষ্টির মধ্যে রিয়ংয়ের মা রিয়ংয়ের কথা চিন্তা করে যে স্পেসে তার ছেলে কি করছে। আর স্পেসে দেখানো হয় তখন মিনা পানির একটি বোতল নিয়ে সেখান থেকে সে হাতে পানি নিচ্ছে, আর তখন সেখানে ডক্টর লি এসে হাজির। ডক্টর লি বলে আমি কিন্তু তোমার কথা শুনেছি তোমার বোনের সাথে, আমরা টাকাটাকে 3 ভাগে ভাগ করি, কারণ শান্তি চলে যাবে পৃথিবীতে, সুতরাং সেই টিকিটটা নিয়ে গিয়ে দাবি করতে পারবে। প্রথমে তো মিনা না বোঝার ভান করে, কিন্তু পরে সে বুঝতে পারে লি সব কিছুই শুনেছে, তাই বলে না 4 ভাগ হবে, আমার বোনেরও একটা ভাগ হবে। লি রাজি হয়। এরপর দেখানো হয় পৃথিবীতে ডক্টর বে তার শ্বশুরকে দেখতে এসেছে আইসিইউয়ে, আর তার শ্বশুর ভিআইপি কামরায় অসুস্থ অবস্থায় আছে। শ্বশুর বলছে আমাকে ডক্টর রিয়ংয়ের নাম্বার দাও, কিন্তু তার মেয়ে প্রতিবাদ করে বলে বাবা তাকে আর বিপদে ফেলানোর দরকার নাই, রিয়ং তার জান লেগে দিয়েছিল এই কাজে, কিন্তু তুমি তাকে বাদ দিয়েছ। ছেলের বউ নিষেধ করে। রিয়ংকে দেখানো হয় সে তার বন্ধুর সাথে কথা বলছে কিভাবে সেই এমব্রিওটি সাকসেসফুলি আসলে ইমপ্ল্যান্ট করবে, কিন্তু তার বন্ধু বলে তুমি এই সকল যন্ত্রপাতি ছাড়া কিভাবে করবে, এ সকল ছাড়াও যদি তুমি করো তাহলে তো তুমি অস্কার পাবে। তারপর সে দেখায় সে কিভাবে করবে। এরপর হঠাৎ করে তার কি মনে হয়ে বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিয়ে ভিডিও কলে তাকে রেখেই সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি লটারির টাকা ভাগিদার 3 জন মিলে সেখানে কথা বলছে যে তারা ডক্টর রিয়নকে হেল্প করবে যাতে ডক্টর রিয়ন এই কথা ক্যাংকে না বলে। কিন্তু শান্তি বলে কি কাজ করতে হবে না জেনে কেন তাকে হেল্প করব। কেউই জানে না আসলে ডক্টর রিয়ংয়ের জন্য কি করতে হবে, শুধু জানে যে তাকে হেল্প করতে হবে। বলে চলো জিজ্ঞেস করি। এরপর ডক্টর রিয়ংকে দেখানো হয় সে ওই ড্রেসের কাছে গিয়ে মনে করে যে তাকে কমান্ডার বলেছিল এই ড্রেসটি পরলে মুভ করা যায় না, স্থির থাকে। আর ড্রেসটি নেড়ে চেড়ে বোঝে যে সে তাহলে এই ড্রেসের মধ্যেই ঢুকবে যাতে সে মুভ না করে। এরপরে সেখানে মিনা আসলে মিনা তাকে বলে যে তার জন্য কি করতে হবে তারা না জেনে হেল্প করবে না। এরপরে সবাই মিলে তাকে জিজ্ঞেস করতে থাকে বলো তোমার জন্য কি করতে হবে। সে বলে আসলে ডক্টর ক্যাং যা করেছিল আমি তাই করতে চাচ্ছি, তোমাদের হেল্প করতে হবে। ওরা বলে কেন। সে বলে পৃথিবীতে একজন মা অপেক্ষা করছে তার একটা সন্তানের জন্য, আর যদি এখান থেকে একটা সাকসেসফুল এমব্রায়ো আমি নিতে পারি তাহলে সেই মা সেই সন্তান দেখতে পারবে। কিন্তু মিনা বলে এটা ইম্পসিবল, কারণ এটা ইল্লিগাল, আমি তোমাকে হেল্প করতে পারবো না। লিও জানাই হেল্প করবে না। আর ওদিকে কমান্ডার ইদুরকে তো জমিদার হালে রেখেছে, সেই ইঁদুরকে খাওয়া দাওয়া অনেক কিছুই দিচ্ছে যাতে তারা মিটিংয়ে
জন্য আগ্রহ বোধ করে, কিন্তু ইঁদুরগুলো যেন অনাগ্রহ বোধ করছে। ডক্টর তাকে আপডেট করতে থাকে আর সেই ইঁদুরগুলো নিয়ে তাকে আপডেট করতে থাকে। রিয়ন এগুলো সবই দেখছিল। রিয়ন কাছে এসে বলে, তুমি তো একটা ভুল থিওরি অ্যাপ্লাই করছো, তুমি একজনকে এখান থেকে সরে নাও, যখন দেখবে এরা দুজনাই এখানে আছে তখন এরা দুজনার সঙ্গে মিশতে চাইবে। মানুষের ক্ষেত্রে দেখো না, যখন একা একা থাকে তখনই সে আর একজন পার্টনারের গুরুত্ব বুঝবে, তাছাড়া নয়। তখন সে সেখান থেকে একটি ইঁদুরকে সরিয়ে নেয় অন্য খাঁচায়। ঘণ্টা দুয়েক পরে দেখানো হয় রিয়ন চুপি চুপি আবার পথে বের হয়েছে সে তার কাজের উদ্দেশ্যে, এবং দেখে যে সেখানে কমান্ডার ঘুমাচ্ছে ইঁদুরের সেই খাঁচার পাশেই। তারপর সে সেখান থেকে টপকিয়ে আস্তে আস্তে ভেসে ভেসে সেই ড্রেসের রুমটিতে চলে যায়। তারপর আর কি, সেই ড্রেসের মধ্যে নিজেকে বন্দি করা। এদিকে ডক্টর বেকে দেখানো হয় সেই এমব্রায়োগুলার কথাই সে চিন্তা করছে, আর তারপর তার হাজব্যান্ডের কথা মনে পড়ে, তার এক জন্মদিনে হাজব্যান্ড কীভাবে তাকে উইশ করেছিল। তারপর আর সে ভাবতে পারে না। হ্যান রিভারের সে ব্রিজে গিয়ে দাঁড়ায়, আর ওদিকে মিনা, শান্তি আর ডক্টর লি পরামর্শ করছে যে তারা কী করবে, রিয়নকে হেল্প করবে কিনা। শান্তি বেশ কিছু মেয়েদের ছবি লাইট জ্বালিয়ে দেখার পরে বলে, আমি হেল্প করতে চাই তাকে, কারণ আমি তো এই জন্যই স্পার্মগুলো জমা করছি যাতে পৃথিবীতে যাদের স্পার্ম দরকার পাচ্ছে না তারা যাতে বেবি নিতে পারে, আর সে তো একটা ভালো উদ্দেশ্যেই এটি করতে চাচ্ছে, সুতরাং আমি হেল্প করব, তোমরা হেল্প করবে কিনা আমি জানি না। লি বলে, আমিও তোমার সাথে আছি, কারণ তার উদ্দেশ্যটি ভালো, সুতরাং আমিও তাকে হেল্প করতে চাই। আর তখন শান্তি বলে, আমার ওয়াইফ থাকলে সে খুশি হতো এই কাজে, কিন্তু মিনা তখনও রাজি হয় না, দনমন করে। এরপরে শান্তি চলে গিয়ে খুঁজতে থাকে ডক্টরকে, আর ডক্টর তখন সেই ড্রেসের মধ্যে থেকে তার কাঁধে হাত দিলে তারা তো চমকে ওঠে আর বলে, তুমি এখানে কেন? বলে, দেখো আমি এখানে ঢুকে এই কাজটি করব, তোমরা খালি আগের মতো আমার পা ধরে থাকবে। এদিকে হঠাৎ করে ইঁদুরের কিচিরমিচির শব্দে জেগে যায় কমান্ডার। তারপর কম্পিউটারের দিকে তাকিয়ে দেখে তাদের হার্ট রেট অনেক বেড়ে গেছে। উকি দিয়ে দেখে তারা দুজনার কাছাকাছি যাচ্ছে। সে তো খুবই খুশি হয়, ডক্টর রিয়নের কথা সত্যি হচ্ছে তাই। সে রিয়নকে খুঁজতে থাকে। প্রথমে এসে তার রুমে গিয়ে দেখে রিয়ন নেই। এদিকে তো রিয়ন গবেষণা করতে ব্যস্ত, তার দুই পা ধরে আছে দুইজন। সে তখন প্রথম ডিম্বাণুটি নিয়ে দেখেই বলে যে এই ডিম্বাণু আগে থেকেই ডেড, এটিতে কোনো কাজ হবে না। তারপরে সেকেন্ড ওয়ানে ট্রাই করতে থাকে, আর এই ট্রাইংয়ে গিয়ে মনে হচ্ছিল যে তারা কিনাকি করছে, কিন্তু ডক্টর এমনভাবে এটি ট্রাই করতে থাকে, এবারও সে এটিকে মিস করে। সে শুক্রাণুটি দিতে পারে তো ঠিকই, কিন্তু যে ফোর্সে আসলে এর মধ্যে দিতে হবে সেই ফোর্সটা সে দিতে পারে না, ফলে এই ডিম্বাণুটিও সেখানেই নষ্ট হয়ে যায়। তারপর সে বলে, আমার হাতে আর মাত্র তো একটি ডিম্বাণু রয়ে গেল, এটিও নষ্ট হয়ে গেছে। শুনে তো পা ধরা দুইজন খুবই মন খারাপ করে। মিনা বাইরে অপেক্ষা করতে থাকে, সেই সময় সেখানে কমান্ডার চলে আসে রিয়ন ডাকতে ডাকতে, আর মিনা তখন তাকে দেখে ভয় পেয়ে চিৎকার করে করে কথা বলতে থাকে, তাহলে ভেতরে সবাই যেন সচেতন হয়। এরপরে ভেতরে সবাই শব্দ শুনে সব কিছু লুকিয়ে ফেলে যাতে কমান্ডার না দেখতে পারে। কমান্ডার এসে বলে, তোমরা এখানে কি করছো? তারা বলে, আমরা তো 2 দিন পরে ফ্লাই করব, তাই আমরা আমাদের ব্যাগ প্যাক করে নিচ্ছি আর ড্রেসগুলো টেস্ট করছি। তখন সে বলে, আসলেই তো তোমরা 2 দিন পরেই যাচ্ছ, ঠিক আছে তাহলে সব কিছু ঠিক করে দাও। বলে সে যেতেই থাকবে, বলে দেখি আমি ড্রেসটা, বলে একটা ড্রেস দেখে, কিন্তু তারা রিয়নকে চুপ থাকতে বলে। সে একটি ড্রেসের মুখ খুলে সেটা টেস্ট করে, বলে যে আমার তো মনে হচ্ছে ঠিকই আছে, তাহলে কি ওই ড্রেসটা একটি দেখবো? কিন্তু সবাই তো ভয় পেয়ে যায়, কারণ ওই ড্রেসের মধ্যেই ডক্টর রিয়ন রয়েছে। সে ড্রেসের মুখটিতে হাত দিতেই ডক্টর লি তার হাত ধরে ফেলে, বলে, আমি একটু আগে এটি টেস্ট করেছি, একদম ঠিক আছে, এখন তুমি মনে হয় রেস্ট নিতে পারো, এবং আমরাও সব কিছু প্যাক আপ করে এখান থেকে চলে যাচ্ছি। এরপরে তখন আর কমান্ডার তার সঙ্গে কোনো কথা না বাড়িয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তখন তারা খেয়াল করে পিছনে একটি স্টিক উড়ে বেড়াচ্ছে, আর কমান্ডার যে পথে যাবে সেখানে সবাই তো ভয় পেয়ে যায়। কমান্ডার ওই পথে যেতে থাকতে সেই স্টিকটি হাত বাড়িয়ে মিনা ধরে নেয়, আর এতে করে সবার প্রাণ বেঁচে যায়। কমান্ডার যাওয়ার পথে মিনাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে বলে, আর সবাইকে বলে তোমরা তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এরপরে মিনাকে ওয়েলডাউন করে শান্তি, আর তারপরে আবার তাদের কাজ শুরু হয়। কমান্ডার আবার ইঁদুরের কাছে গিয়ে দেখতে থাকে, কারণ সে কোথাও রিয়নকে খুঁজে পায় না। ইঁদুরের প্রোগ্রেস তার রিয়নের সঙ্গে শেয়ার করার খুবই ইচ্ছা করছিল। মিনা একটি গ্লাস নিয়ে আসে যাতে ডক্টর রিয়নের দেখার সুবিধা হয়, তারা তখন খুবই খুশি হয়। আর মিনা তখন বলে, তুমি এটা দিয়ে আমার মনে হয় ঠিকমতো দেখতে পাবে এবং এবার কাজটি ঠিকমতো করতে পারবে। আর সে তখন মিনাকে একটি স্টিক দিয়ে বলে যে আমি গ্র্যাভিটিতেই এটি করতে চাই, আর কোনো প্লেটে নয়। তারপর সেই গ্র্যাভিটির মধ্যে সেটিকে ধরে রাখে মিনা, আর তখন সে 2টি স্টিক দিয়ে সেটার মধ্যে স্পার্ম দেওয়ার কাজটি করতে থাকে, আর সবাইকে বলে তোমরা তোমাদের নিঃশ্বাস বন্ধ করে রাখো, এইবার আমি সাকসেসফুলি এটা করব। সবার একটা রুদ্রশ্বাস পরীক্ষা চলে, সবাই একসঙ্গে নিঃশ্বাস বন্ধ করে রাখে, আর ডক্টর রিয়ন তার শেষ পরীক্ষা চালাতে থাকে, কারণ এটাই সেই লাস্ট ডিম্বাণু যেটা তখনও জীবিত ছিল। আর এইবার সাকসেসফুলি ডক্টর রিয়ন এই ডিম্বাণুর মধ্যে স্পার্মটিকে দিতে সমর্থ হয়, যেন পৃথিবীর মধ্যেই উঠছে একটা সূর্য, এরকম কিছু।
তারপরে আমরা সত্যিই দেখতে পাই যে সেই স্পার্মটি সেখানে সফলভাবে যেতে সম্পন্ন হয় এবং রিয়ন তখন খুশি হয়ে বলে যে এইবার আমি সাকসেসফুলি এটি করতে পেরেছি, তোমাদের কষ্ট সার্থক হয়েছে। সবারই যেন একটা পরীক্ষা ছিল, সবাই খুবই খুশি হয় যে অ্যাট লাস্ট একটা ডিম্বাণু সাকসেসফুলি এমব্রায়োতে পরিণত হয়েছে। মরুলাটি তখন গ্র্যাভিটিতে ভাসছিল, যেটি তখন সবাই দেখছিল স্যাটিসফ্যাক্টরিলি যে হ্যাঁ অবশেষে তারা সাকসেস। এরপরে সবাই খুশি হয় এবং ডক্টর রিয়নকে কংগ্রেচুলেট করতে থাকে। গ্র্যাভিটিতে ভেসে বেড়াচ্ছিল একটা জীবনের কণা। এরপরে আবার কমান্ডারকে দেখানো হয়, কমান্ডার তখনও তার ইঁদুরের কাছে দেখছিল ইঁদুর দুটো একে অপরের কাছে যাচ্ছে, আর সেই সময় সেখানে ডক্টর রিয়ন চলে আসলে কমান্ডার খুবই খুশি হয়ে রিয়নকে কাছে ডাকে, বলে দেখো তোমার পরামর্শ মতো একজনকে সরিয়ে লাভ হয়েছে, ওরা দুজন দুজনের কাছে যাচ্ছে, নিশ্চয়ই ওরা আজকেই এটি করবে, ঠিক না? ডক্টর রিয়ন তার কথা শুনে খুবই অবাক হয় আর অদ্ভুতভাবে তাকিয়ে থাকে কমান্ডারের দিকে। এই তাকানোর দৃষ্টিতে যেন তার মুগ্ধতা আর তার ভালোবাসায় লুকিয়েছিল। দুজনাই দুজনার দিকে স্পিচলেস হয়ে তাকিয়ে থাকে, আর ঠিক সে সময় ঘড়িতে দেখানো হয় 12টা বেজে গেছে, অর্থাৎ দিন চলে গেল। 6 নম্বর দিন শুরু হয় ডক্টর রিয়নের। এর মধ্যে দিয়ে এই নাটকের 6ষ্ঠ পর্ব শেষ করা হয়।